আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? দেখো, আজকে তোমাদের একদম খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের ফিজিক্সের ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব। ঠিক আছে, এই অধ্যায় অনেকের কাছে একটু খুব বেশি বিদঘুটে লাগে এবং এই অধ্যায়টা অনেক বেশি জটিল। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, আমি আছি তোমাদের সাথে নাজিম স্যার। ঠিক আছে, আমি তোমাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করে রাখছি, যেমন তাপমাত্রা। ঠিক আছে, এবং স্কেল সম্পর্ক হইতে সবকিছু জিনিস আমি তোমাদেরকে খুব সহজ এবং সুন্দরভাবে বুঝাবো। তুমি এই ক্লাসটা করার মাধ্যমে তুমি সবকিছু বুঝতে পারবে। ঠিক আছে, আহ এতটুকুই তো। আমরা ক্লাসটা কন্টিনিউ করতেছি, আসো। তোমাদের প্রথম টপিকটা হচ্ছে তাপ। ঠিক আছে, তাপ সম্পর্কে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে ক্লাসগুলো এমন ভাবে করাবো যেন তুমি কি একটা নোট খাতা বানাবা, নোট খাতায় সবগুলো জিনিস সুন্দর করে নোট করতে পারো। ঠিক আছে, এই তারপরে দেখো তাপ। তাপ কি? দেখো, তাপ হলো এক প্রকার শক্তি যা বেশি তাপমাত্রার বস্তু হতে কম তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, তাপ হচ্ছে কি? তাপ হলো এক প্রকার শক্তি যা, দেখো কি বলছে, বেশি তাপমাত্রার বস্তু হতে কম তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হয়। মনে করো দুইটা বস্তু, ঠিক আছে, এটা মনে করো তুমি 100 জুল, আর এটা মনে করো 200 জুল। ঠিক আছে, তাহলে এবার আসো, এটা মনে করো তোমার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এটা হচ্ছে তোমার মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মনে করো। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, বেশি তাপমাত্রা হতে বেশি তাপমাত্রা হতে কম বস্তু কম তাপমাত্রার দিকে প্রবাহিত, মানে এখান থেকে এখান দিকে প্রবাহিত হবে, এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাপের একক কি? তাপের একক হচ্ছে জুল, আর তাপের একটা মাত্রা আছে, মাত্রাটা হচ্ছে mL²T⁻²। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাপ সম্পর্কে ক্লিয়ার তো হয়েছো। এখন আসো তাপমাত্রার বিষয়টা দেখো। তো আসো আমরা এটা মুছে দিই, কেমন? আসো তুমি এবার তাপমাত্রায় আসো। তাপমাত্রা 2 নম্বর টপিক। 2 নম্বর টপিক কি দিছে? তাপমাত্রা। তাপমাত্রা কি? তাপমাত্রা হলো কোন বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ একটি বস্তু অন্য একটি বস্তুর সংস্পর্শে আসলে তাপ দিবে নাকি নিবে তা নির্দেশ করে। ঠিক আছে, দেখো তাপমাত্রা। তাপমাত্রা হলো কি? কোন বস্তু তাপীয় অবস্থা, অর্থাৎ একটি বস্তু অন্য একটি বস্তুর সংস্পর্শে আসলে তাপ দিবে নাকি নিবে তা নির্দেশ করে। এখন মনে করো তুমি দুইটা গ্লাস আঁকলা। ঠিক আছে, মনে করো দুইটা গ্লাস আঁকলা। ঠিক আছে, এই দুইটা গ্লাস আঁকলা, একটা তো মনে করো তুমি গরম পানি রাখছো, আর এটাতে তুমি মনে করো ঠান্ডা পানি রাখছো। ঠিক আছে, এখন আমরা দেখো গ্লাস দুটিকে যখন হাত দিয়ে ধরি, তখন আমরা এটা বুঝতে পারি কোনটা গরম পানি আর কোনটা ঠান্ডা পানি, এটা আমরা অনুভব করতে পারি। কিন্তু ঠিক নির্দিষ্ট কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম আছে এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা আছে তা নির্ধারণ করা যায় থার্মোমিটার স্কেলের মাধ্যমে। ঠিক আছে, এখন দেখো এখানে তাপমাত্রা যেটা আছে, তাপমাত্রার এককটা হচ্ছে কি জানো? তাপমাত্রার এককটা হচ্ছে ক্যালভিন। ক্যালভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়? আর তাপমাত্রার মাত্রাটা হচ্ছে বড় হাতের টি। ঠিক আছে, এটা হচ্ছে তার মাত্রা। শিক্ষার্থীরা, এখন তোমাদের আমি অভ্যন্তরীণ শক্তি জিনিস যেটা আছে এটা দেখো। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কি? কোন বস্তুর মধ্যে, দেখো অভ্যন্তরীণ জিনিসটার মানে কি? অভ্যন্তরীণ জিনিসটা হচ্ছে বিতর্গত, কেমন বলছে, দেখো কোন বস্তুর মধ্যে যে শক্তি সুপ্ত অবস্থায় থাকে, কি অবস্থা থাকে? সুপ্ত অবস্থায় থাকে, তাকে ওই বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলে। তুমি এই সংখ্যাটা ছাড়াও তুমি এটা দিতে পারো, অভ্যন্তরীণ শক্তি হচ্ছে বস্তুর গতিশক্তি। টি মিনস গতিশক্তি। ঠিক আছে, গতি
শক্তি, আর বির মানে হচ্ছে বিভব শক্তি। তুমি এটা দিতে পারো যে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে গতিশক্তি, অর্থাৎ কোন বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি সমষ্টি। দেখো কোন পদার্থে যখন তুমি তাপ দাও, ঠিক আছে, তখন এই অণুর কণাগুলো তারা বিক্ষিপ্ত হবে কি চারদিকে ছুটতে থাকে। ছুটার ফলে তাদের এক ধরনের কি হয়, তাদের এক ধরনের গতিশক্তি সৃষ্টি হয়, তাদের এক ধরনের গতিশক্তি সৃষ্টি হয়, মানে গতি সৃষ্টি হয়, গতির কারণে তাদের এই গতিশক্তিটা কনভার্ট হয়। এবার দেখো আরেকটা জিনিস হচ্ছে, ধরো কঠিন পদার্থের এই অণুগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে, ঠিক আছে। তো যদি দেখো আকর্ষণ বিকর্ষণ বল যদি কাজ করে, তাহলে তাদের মধ্যে কি থাকে, অভ্যন্তর শক্তিটা কাজ করে। এটাই কেমন, তো তোমরা এই জিনিসটা শুধু একটু মাথায় রাখো। অভ্যন্তর শক্তি হচ্ছে কোন বস্তু পদার্থের কি গতিশক্তি এবং বিভব শক্তি সমষ্টি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে আলোচনা করব তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্ম কি বলছে দেখো, তাপমাত্রা পরিবর্তনের ফলে পদার্থের যে ধর্ম বা বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, ঠিক আছে। তাপমাত্রা পরিবর্তনের ফলে পদার্থের যে ধর্ম, মনে করো একটা লোহার কি, একটা লোহার দণ্ড মনে করো, লোহার দণ্ড কি তুমি কি দিছো, তাপ দিছো। তাপ দেওয়ার ফলে এটা কি হবে, এটা দেখবে একটু লম্বা হয়ে যাবে, ঠিক আছে, একটু বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে এখন আমি যখন তাপটাকে আবার সরাই নিব, তখন সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। এই পরিবর্তন যেটা হচ্ছে না, এই পরিবর্তনটা কিন্তু একটা কি তাপমাত্রিক ধর্ম, ঠিক আছে। দেখো তোমাদের জন্য কিছু তাপমাত্রিক ধর্ম রয়েছে, কিছু তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্ম, ঠিক আছে। প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য, আয়তন, চাপ, আর একটা হচ্ছে রোধ, ঠিক আছে। এই দেখো রোধ, রোধ সম্পর্কে তোমাদেরকে 11তে আলোচনা করবো, ঠিক আছে। এই তোমরা শুধু একটু মাথায় রাখতে কি তাপমাত্রিক ধর্ম হচ্ছে দৈর্ঘ্য, আয়তন, চাপ, রোধ। এইগুলো তোমাদের কি এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তাহলে দেখো তোমরা এভাবে যদি নোট করো, তোমরা আশা করি কি কখনো এটা ভুলবা না, বা এবার যদি পড়ো তাহলে তোমার কি সবসময় মনে থাকবে। তাপমাত্রা পরিবর্তনের ফলে পদার্থের যে ধর্ম বা বৈশিষ্ট্যের কি ঘটে, পরিবর্তন হয়। মনে করো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম, একটা লোহার দণ্ড মনে করো, এই লোহার দণ্ডকে যখন আমি তাপ দিব, মানে এটা লোহার দণ্ড, এটাকে তাপ দিচ্ছি, তাপ দিলে এটা একটু কি হবে, বৃদ্ধি হবে। তাপটা যদি আমি আবার অপসারণ করি, আর লোহাটা আবার কি হবে, আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে মূলত একটা কি তাপমাত্রিক পরিবর্তনের কারণে ঘটছে, ঠিক আছে। তো এই তাপমাত্রিক ধর্মের মধ্যে কি আছে, দৈর্ঘ্য, আয়তন, চাপ, রোধ, কেমন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে আমি বুঝাবো টপিক নাম্বার 5, ঠিক আছে। টপিক নাম্বার 5 হচ্ছে তোমাদের স্কেলের মাঝে সম্পর্ক। এখন দেখো স্কেল তোমাদের বইতে সাধারণত 3টে স্কেল সম্পর্কে আলোচনা করছে। একটা হচ্ছে সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। বিজ্ঞানী সেলসিয়াসের তার নাম অনুসারে সেলসিয়াস স্কেলটা তৈরি করেছেন, এবং বিজ্ঞানী ফারেনহাইটে তিনি তার নাম অনুসারে ফারেনহাইট স্কেল তৈরি করেছেন, আর বিজ্ঞানী ক্যালভিনে তিনি তার নাম অনুসারে ক্যালভিন স্কেল তৈরি করেছেন। এখন আসো, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা ক্যালভিন স্কেল, ফারেনহাইট স্কেল। আমি ধরো সাপোজ তোমাদের বোঝার জন্য আঁকলাম, ঠিক আছে। এই দেখো একটা হচ্ছে নির্ম স্থিরাঙ্ক। নির্ম স্থিরাঙ্ক হচ্ছে কি, প্রমাণ চাপে যে অবস্থায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় তাকে বলা হয় কি, বলছে বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, তাই হচ্ছে তোমার কি নির্ম স্থিরাঙ্ক। এরকম সেম এখানে সেলসিয়াস স্কেল একটা নির্ম স্থিরাঙ্ক হচ্ছে, নির্ম স্থিরাঙ্ক হচ্ছে কত, 0°C, ঠিক আছে। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা মাথায় রাখবা। আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় উদ্ধ স্থিরাঙ্ক। আর উদ্ধ স্থিরাঙ্ক হচ্ছে পানি প্রমাণ চাপে পানি ফুটে, ঠিক আছে, বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয়, সেটা হচ্ছে তোমার উদ্ধ স্থিরাঙ্ক। উদ্ধ স্থিরাঙ্ক কত, সেলসিয়াস স্কেলে উদ্ধ স্থিরাঙ্ক হচ্ছে 100°C, 100°C, ঠিক আছে। আর এটা হচ্ছে কত, 0°C। আর এখানে ক্যালভিন স্কেলের উদ্ধ স্থিরাঙ্ক হচ্ছে 373 ক্যালভিন, ঠিক আছে। আর এখানে ক্যালভিন নির্ম স্থিরাঙ্ক হচ্ছে কত, 273 ক্যালভিন। এখন দেখো, আর এখানে ফারেনহাইট যেটা আছে, ঠিক আছে, ফারেনহাইট নির্ম স্থিরাঙ্ক হচ্ছে কত, আর উদ্ধ স্থিরাঙ্ক কত, উদ্ধ স্থিরাঙ্ক হচ্ছে 212°F, আর এটা হচ্ছে 32°F। একটা কথা তোমরা সবসময় মাথায় রাখবা যে এখানে আমি সেলসিয়াস
সেলসিয়াসের বেলায় কিন্তু ডিগ্রিটা দিছি এবং ফারেনহাইটের বেলায় ডিগ্রিটা দিছি, কিন্তু কেলভিনের বেলায় আমরা ডিগ্রিটা দিই নাই। ঠিক আছে, এই জিনিসটা তুমি একটু মাথায় রাখি করবা। এবার আসো, এখন আমি এখানে কি লিখতে পারি, সি মাইনাস এখন আমি এখানে লিখবো সি মাইনাস নির্ম স্থিরাঙ্ক কত, সেলসিয়াস স্কেলে নির্ম স্থিরাঙ্ক হচ্ছে 0, এই নির্ম স্থিরাঙ্ক দিলাম। আর এখানে উদ্ধ স্থিরাঙ্ক কত, 100 মাইনাস 0, এই দেখো এই 100 হচ্ছে উদ্ধ স্থিরাঙ্ক আর 0 হচ্ছে নির্ম স্থিরাঙ্ক দিলাম। তো এখানে ইকুয়াল দিবা, কি দিবা, ইকুয়াল। এবার আসো ক্যালভিন, ক্যালভিনের নির্ম স্থিরাঙ্ক কত, এখানে নির্ম স্থিরাঙ্ক 0 বসাচ্ছি না, সেম ক্যালভিনের নির্ম স্থিরাঙ্ক হচ্ছে 273, 273টাকে এখানে বসে দাও। এখানে কি বসে দেখো, উদ্ধ স্থিরাঙ্ক মাইনাস নির্ম স্থিরাঙ্ক, সেম এখানেও উদ্ধ স্থিরাঙ্ক 373 মাইনাস 273, এটা বসা দিলাম। তারপর আসো ফারেনহাইট, ফারেনহাইট হচ্ছে এফ, এফ মাইনাস নির্ম স্থিরাঙ্ক কত, 32, 32টা বসে দাও। আর উদ্ধ স্থিরাঙ্ক কত, 212, 212 মাইনাস 32, এটাকে বসা দিলাম। ঠিক আছে, এবার তুমি এখানে আসো ক্যালকুলেট করো, 100 থেকে 0 যদি বাদ দেয় তাহলে হয় এখানে 100 হয়, আর এখানে সি থাকে, সি থেকে 0 বাদ দিলে, আর এখানে বিয়োগ করা যায় না, তাই যেমনি আছে এমনি বসা দিলাম। আর 330 থেকে 273 বিয়োগ দিলে হয় 100। এবারে আসো, এখানে হবে কত, এখানে হবে 180, আর এটা হবে এফ মাইনাস 32। ঠিক আছে, এবার আসো এখানে সব সংখ্যাকে, অর্থাৎ 100, 100, 180কে সবাইকে একই সংখ্যা দ্বারা ক্যালকুলেশন করবা। কিভাবে করবা, এটাকে যদি বি দিয়ে কাটি তাহলে হবে 5 দিয়ে কাটি, এটা হবে সরি বি দিয়ে কাটলে এটা হবে 5, আর উপরে সি আছে, এটাকেও 20 দিয়ে কাটতে হবে, এটা দিয়ে 20 কাটছি তাহলে এখানে 5 হবে, এখানে হবে কত, 180 ভাগ 20 9, সবাইকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। তারপর এখানে আছে কে মাইনাস 273, আর এখানে আছে কত, এফ মাইনাস 32। এই সূত্রটা তোমরা একটু মাথায় রাখবা। ঠিক আছে, এই সূত্র সেলসিয়াস কেলভিন ফারেনহাইটের মধ্যে সম্পর্ক হচ্ছে তোমাদের এই সূত্রটা, এই সূত্রটা যদি তুমি মাথায় রাখো তাহলে তুমি অঙ্কটা পারবা। দেখো শিক্ষার্থীরা, এটা খুব ইজি ছিল, কেমন? এখন দেখো এখন তোমাদের পদার্থের তাপীয় প্রসারণ যেটা আছে এটা আমি দেখাবো। এই দেখো, এটা এখানে অলরেডি টপিকটা লিখে রাখছি। আমি তো তোমাদেরকে বলছি, কথা দিচ্ছি যে তোমরা কি সুন্দর করে নোট করবা। ঠিক আছে, আমি ওই অনুযায়ী তোমাদেরকে একটু বিস্তারিত ভাবে লিখে লিখে শিখাচ্ছি। এখন কি বলছে দেখো, পদার্থের তাপীয় প্রসারণ, পদার্থের তাপীয় প্রসারণ হচ্ছে, দেখো কোনো বস্তুকে যদি তাপ দেওয়া হয় তার দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তনের বৃদ্ধি পাওয়াকে মূলত পদার্থের তাপীয় প্রসারণটা বলা হয়। তাপীয় প্রসারণ দেখো 3 প্রকার হয়, কি কি, একটা হচ্ছে কঠিন, আরেকটা হচ্ছে তরল, একটা হচ্ছে কি বায়বীয়। এখন দেখো কঠিন পদার্থের প্রসারণকে আবার 3টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আরেকটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ, আরেকটা হচ্ছে কি আয়তন প্রসারণ সহগ। এখন দেখো আমি শুধু এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞাটা লিখছি, তুমি যদি দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞাটা পারো আর ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের সংজ্ঞাটা পারবা। আগে আমি দৈর্ঘ্য প্রসারণ সহগ নিয়ে তোমাদেরকে বলি। কি লিখছি দেখো, 1 মিটার দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায়। ঠিক আছে, বলছে কি 1 মিটার দণ্ড, মনে করো এটা হচ্ছে কত মিটার, এটা হচ্ছে তোমার 1 মিটার দণ্ড। ঠিক আছে, এটাকে যখন তুমি কি দিবা, তাপ দিবা, তাপ। ঠিক আছে, তাপ দিলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে। এখন মনে করো এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 100 মনে করো 5 মিটার। দেখো এটা ছিল কত, 1 মিটার, এটা এখন বৃদ্ধি পায় কত হয়েছে, মনে করো আগে ছিল এতটুকু, এখন এই এতটুকু অতিরিক্ত বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এইখানে জিনিসটা বলছে 1 মিটার দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের বা বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। তোমরা তো জানো দৈর্ঘ্য প্রসারণ সহগকে কি দ্বারা প্রসার হয়, তোমরা কি জানো দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রসার হয়। কি দ্বারা প্রসার হয়, আলফা, এই চিহ্নটার নাম হচ্ছে আলফা। ঠিক আছে, আলফা। তো এখানে দেখো এই চিহ্নটা হচ্ছে আলফা। এখন আলফার একটা সূত্র আছে, এখান থেকে লিখি, আলফা সমান ডেল এল আর L1 ইন্টু ডেল টি। ঠিক আছে, এখানে এই ডেল এল যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন বলে এটাকে। আর ডেল টি যেটা আছে এটাকে বলা হয় তাপমাত্রার পরিবর্তন। ঠিক আছে, তারপর আসো আবার এটাকে, এই ডেল এলটাকে L2 মাইনাস L1 লিখা যায়,
আর নিচে আছে L1, আর ডেল টি কে তুমি T2 মাইনাস T1 লিখতে পারবা। এখানে তোমার L1 যেটা আছে এটা হচ্ছে তোমার আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য, আর L2 যেটা আছে এটা হচ্ছে তোমার শেষ দৈর্ঘ্য বা পরিবর্তী দৈর্ঘ্য, ঠিক আছে। আর তোমার T1 হচ্ছে সেম ভাবে আদি তাপমাত্রা, T1 হচ্ছে তোমার আদি তাপমাত্রা, আর T2 টা তোমার কি শেষ তাপমাত্রা, T2 টা তোমার কি শেষ তাপমাত্রা বা পরবর্তী তাপমাত্রা, ঠিক আছে। তো এটা তো তোমরা বুঝছো, এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র। আর এটা কোনটা কি বলে এটা দিলাম। এখন তুমি দেখো এই আলফার একক কি জানো? আলফার একক, আলফার একক হচ্ছে তোমার কে ইনভার্স, মানে কেলভিন ইনভার্স। একক তো তোমরা জানো, একক হচ্ছে কি, ধরো 100 লিখলাম, 100 পরে এই 100 পরে মানে সংখ্যার পরে যেটা লিখবো ওইটা হচ্ছে একক, ঠিক আছে। তোমরা তো একক জিনিসটা চিনো, ঠিক আছে। তো আলফা বিটা মানে দেখো ক্ষেত্র প্রশংসক আছে, আয়তন প্রশংসক আছে, তাদের একক সেম, কেলভিন ইনভার্স, কেমন কেলভিন ইনভার্স তাদের একক, ঠিক আছে। এটা তোমরা বুঝছো? এটা যদি বুঝে থাকো তাহলে আমি এটা মুছে দিই, কেমন? ওকে, দেখো আমি তোমাদের নোট করার জন্য, মানে তোমরা খাতায় সুন্দর করে তুলবা, তোলার পরে তোমাদের পরীক্ষার সময় বা তুমি এর আগে কি সুন্দর একটা নোট করে এটা শিখবা, ঠিক আছে। এই জন্য আমি তোমাদেরকে সুন্দর করে সব জিনিস নোট করে করে শিখাচ্ছি, এগুলো সুন্দর করে নোট করে ফেলো খাতায়, কেমন? তো আমি এগুলো মুছে দিচ্ছি। তারপর আসো, এবার আসো ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগ কিভাবে দিবা? মনে করো দুইটা বস্তু, ঠিক আছে, দুইটা বস্তু, দেখো এটা হচ্ছে মনে করো A1 বস্তু, এটা হচ্ছে তোমার A2 বস্তু, ঠিক আছে। তো এটা কিভাবে লিখবা? এটা লিখবে, দেখো কি লিখছে, 1 মিটার, এখানে দৈর্ঘ্য লিখছে না, এখানে তার কি লিখছে, দৈর্ঘ্য লিখছে। দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। তো ক্ষেত্র প্রসারণ সহগ জায়গা কি লিখবে জানো? দৈর্ঘ্যের জায়গা এখানে আছে না, লিখবা কোনো 1 মিটার ক্ষেত্রের, ঠিক আছে, কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে এর ক্ষেত্রফল, এই দৈর্ঘ্যের জায়গা লিখবে ক্ষেত্রফল, কারণ এটা ক্ষেত্র প্রসারণ সহগ, ঠিক আছে। লিখবা ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের ক্ষেত্রফল, ক্ষেত্র দৈর্ঘ্য জায়গা থেকে কি লিখবা, ক্ষেত্র প্রসারণ সহগ বলে। এটা কি আমার কথা বুঝছো? মানে যেটা ক্ষেত্র আছে, দৈর্ঘ্য আছে, ওখানে লিখবা ক্ষেত্রফল, ঠিক আছে। এটা লিখলেই হয়ে গেছে। আর মিটার জায়গা কি লিখবে জানো? 1 মিটার জায়গা, 1 মিটার জায়গা লিখবে 1 মিটার স্কয়ার। কেন 1 মিটার স্কয়ার লিখবা? কারণ ক্ষেত্রফলের সূত্র তোমরা তো জানো, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, অনুবস্তু একটা আয়তের বস্তুর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওই সময় তোমরা কি দাও, বর্গ মিটার দাও, এই জন্য এটা মিটার স্কয়ার, ঠিক আছে। ইংলিশে লিখলে মিটার স্কয়ার হয়। তো এখানে তোমরা কি লিখবা, এই 1 মিটার জায়গা শুধু 1 মিটার স্কয়ার লিখবা, আর দৈর্ঘ্যের জায়গা ক্ষেত্রের, কেমন, কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে, ঠিক আছে। এখন আসো ক্ষেত্রফল, তো তুমি জানো দুইটা বস্তু A1 A2, তো এটাতে ক্ষেত্রে কি হবে জানো? ক্ষেত্র প্রসারণ সহগকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটা তোমাকে জানতে হবে। ক্ষেত্র প্রসারণ সহগকে বিটা দ্বারা প্রকাশ করা হয়, বিটা, এই বিটা চিহ্নটা এইভাবে দেয়, ঠিক আছে। তো এটা কিভাবে লিখবা, বিটা সমান ডেল এ, তারপর এখানে দিবা A1 ইন্টু ডেল টি। তাহলে আসো এখানে কোনটা কি বলে, এখানে যেটা তোমার ডেল এ আছে, ডেল এর মানে তো জানো, ডেল এর মানে হচ্ছে তোমার কি, ক্ষেত্রের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন, ঠিক আছে। আর এটাকে তুমি ইচ্ছে করলে এভাবে লিখতে পারো, ডেল এ A2 মাইনাস A1, ওই তোমাদের আগের সূত্র মতোই, ঠিক আছে। আর নিচে আছে A1, আর ডেল টিকে তুমি T2 মাইনাস T1 লিখতে পারো। তোমার A1টা হচ্ছে তোমার কি, আদি তাপমাত্রা, সরি আদি ক্ষেত্রফল, ঠিক আছে, আদি ক্ষেত্রফল। আর A2টা তোমার কি, A2টা হচ্ছে তোমার শেষ ক্ষেত্রফল, ঠিক আছে। আর দেখো A1 A2 লিখছো, তারপর হচ্ছে T1 হচ্ছে তোমার আদি তাপমাত্রা, T2 হচ্ছে তোমার শেষ তাপমাত্রা। তো সেম ভাবে
বিটা বা ক্ষেত্র প্রসারণ সহগের এককটা হচ্ছে কি তুমি জানো কে ইনভার্স 1, এটা তুমি আগে শিখছো, ঠিক আছে? তো এই জিনিসটা তুমি সুন্দর করে নোট করে ফেলো। প্রথমে লিখবে ক্ষেত্র প্রসারণ সংজ্ঞাটা লিখবে, সংজ্ঞা তো জানো 1 মিটারের জায়গায় মিটার স্কয়ার লিখবা, আর ক্ষেত্রের দৈর্ঘ্য জায়গায় এখানে ক্ষেত্র লিখবা, আর এখানে লিখবে ক্ষেত্রফল, আর এখানে লিখবে ক্ষেত্র প্রসারণ সহগ। ওকে, এটা তো বুঝছো? না বুঝলে তোমরা কমেন্ট করো, আমি আবার তোমাদের কি প্রয়োজনে কমেন্ট সেটা লিখে দেবো। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। তারপর আসো আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ জাতকে লিখবে জানো, এখানে লিখবা দেখো এই আয়তন প্রসারণ সহগের সংখ্যাটা আগে দেখো, মিটারের জাত লিখবা 1 মিটার কিউব লিখবা। তুমি জানো আয়তনের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে কি হয় সাধারণত ঘন মিটার হয় একক, তো এটাকে ইংলিশে লেখে তোমার মিটার কিউব লেখে, এটা ঘন মিটার বোঝানো হয়। তো এটাকে লিখবা 1 মিটার কিউব। আয়তন, আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে এর আয়তন, ঠিক আছে, ধরে লিখবে আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই উপাদানের বা ওই বস্তুর উপাদানে কি বলে, আয়তন প্রসারণ সহগ বলে। এটা তোমরা বুঝে গেছো। আয়তন প্রসারণ সহগকে গামা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? গামা। তারপর আসো এটা এখন কিভাবে লিখবা, আয়তন প্রসারণ সহগ গামা দ্বারা প্রকাশ করা হয়। গামা সমান ডেল বি বি ওয়ান ইন্টু ডেল টি, ঠিক আছে? এই চিহ্নটার নাম হচ্ছে ডেল্টা। এখন আসো ডেল ভি কে তুমি লিখতে পারো বি টু মাইনাস বি ওয়ান, আর এটাকে লিখতে পারো বি ওয়ান, আর টি টু কে ডেল টি কে লিখতে পারো টি টু মাইনাস টি ওয়ান, ঠিক আছে? এটা কোনটা কি বলে, যেটা তোমার বি ওয়ান আছে এটা হচ্ছে তোমার কি আদি আয়তন, আদি আয়তন, ঠিক আছে, আদি আয়তন। আর যেটা তোমার বি টু আছে এটা হচ্ছে তোমার শেষ আয়তন বা পরবর্তী আয়তন বলে। আর যেটা তোমার ডেল বি আছে ওটা হচ্ছে তোমার আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, ঠিক আছে? আর গামার একক তো তুমি জানো কে ইনভার্স, ঠিক আছে? অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবার এক হচ্ছে কে ইনভার্স। কেমন? ওকে, এটা তোমরা বুঝছো? যদি বুঝে থাকো মুছে দিস। এখন তোমাদের পদার্থের তাপীয় প্রসারণের কঠিনটা তো আমি শেষ করে দিলাম, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, এগুলো সংজ্ঞা সহ এবং সূত্র সহ তোমাদের লিখে দিয়েছি। কিন্তু এখানে আরেকটু কিছু জিনিস আছে, সেগুলো যদি তুমি দেখো, যেমন আলফার সাথে যদি তুমি কত গুণ করো, আলফার সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে সেটা হবে তোমার বিটা, ঠিক আছে? তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে 2 আলফা ইকুয়াল টু বিটা দাঁড়ায়, ঠিক আছে? আবার তুমি যদি আলফার সাথে 3 গুণ করো সেটা হবে তোমার গামা, তাহলে এটা কি হবে 3 আলফা ইকুয়াল টু গামা, ঠিক আছে? এটা গামা হবে। আলফার লগে 2 গুণ করলে বিটা হবে, আলফার লগে 3 গুণ করলে সেটা হবে গামা, ঠিক আছে? এখন এখানে মনে করো আমি 6 বানানোর জন্য 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 দুগুণে 6, 6 আলফা, আর এখানে উভয় পাশে 3 দিয়ে গুণ করতে হবে 3 বিটা। আবার এখানে 6 বানানোর জন্য 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? 2 দিয়ে যদি 3 কে গুণ করো তাহলে কত হবে 6 আলফা, আর এখানে হবে 6 গামা, ঠিক আছে? 6 গামা হবে। তাহলে আসো এখন এটা হচ্ছে একটা সূত্র, মানে এই দুইটা থেকে এখন আমি কি পাই, 6 আলফা ইকুয়াল টু 3 বিটা। 6 আলফা সমান 3 বিটা দিছে, আবার 6 আলফা সমান 2 গামা দিছে, তাহলে 2 গামা এটাকে লেখা যায়। এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট এবং মেইন সূত্র। এই সূত্রটা থেকে তোমরা বিভিন্ন ধরনের অঙ্ক পাবা। আর আমি তোমাদেরকে কি এই বেসিক জিনিসটা শেষ হলে আমি তোমাদের এই অধ্যায়ের উপর একটা সৃজনশীল কিভাবে তোমরা সহজে সলভ করতে পারবো এটা আমি তোমাদের কি করাবো, ঠিক আছে? তো তোমরা আমার সাথে থাকো। তো আমি এটা মুছে দিচ্ছি, এটা তোমরা একটু নোট খাতায় নোট করে নাও, কেমন? আমি মুছে দিচ্ছি। তাহলে আসো এখন তরল পদার্থের প্রসারণ আসো। তোমরা তো জানো কেমন প্রিয় শিক্ষার্থীরা, কঠিন পদার্থের প্রসারণ থেকে কোন বস্তু তরলের পদার্থের প্রসারণ হয় বেশি, আর তরল পদার্থের প্রসারণ থেকে বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের কি প্রসারণটা একটু বেশি হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আসো প্রকৃত প্রসারণ। এই প্রকৃত প্রসারণ মানে তরল পদার্থের প্রসারণটাকে দুইটা ভাগ করতেছে, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ, আর একটা হচ্ছে কি আপাত প্রসারণ। কেমন? তো দেখো প্রকৃত প্রসারণকে গামা আর দ্বারা প্রকাশ করা হয়, আপাত প্রসারণকে গামা এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো তরলকে কোনো পাত্রে না রেখে, কি বলছে, তরলকে কোনো পাত্রে না রেখে তাপ দিলে তার আয়তন যতটুকু প্রসারিত হয়, ঠিক আছে, তাকে বলো প্রকৃত প্রসারণ।
পাত্রের প্রসারণ বিবেচনা না এনে, মানে পাত্রকে তারা বিবেচনা করবোই না, না করে তরলের যে প্রসারণ পাওয়া যায় শুধু তরলের ক্ষেত্রে বলা হয়েছে। ঠিক আছে, তো আমি যদি তোমাদের বইয়ে একটা চিত্র আছে, এই জিনিসটা যদি আমি তোমাদের একটু ব্যাখ্যা করি, তাহলে দেখো জিনিসটা দাঁড়ায় এটা পূর্বের বইতে ছিল, বর্তমান বইতে মেবি নেই, দেখতে হবে। ঠিক আছে, দেখিও এটা আছে। তাহলে মনে করো এখানে পানি আছে তোমার এতটুকু, এতটুকু পরিমাণ পানি আছে, এতটুকু তোমার পানি আছে। এটা একটা কি পাত্র। ঠিক আছে, পাত্রের মধ্যে তোমার পানি আছে কতটুকু? পানি আছে তোমার এই বিন্দু পর্যন্ত। ঠিক আছে, এই পাত্রতে পানি আছে তোমার কত? এই বিন্দু পর্যন্ত পানি আছে। যখন তুমি মনে করো এখানে একটা উনুন দিলা বা চুলা বা তাপ দেওয়ার মতো একটা যন্ত্র দিলে আর কি, ঠিক আছে, তাপ দিছো, তখন তাপটা তোমার এখানে লাগে। তাপ এখানে যদি লাগে তাহলে প্রথমে কিসে লাগে? পাত্রে লাগে। যদি পাত্রের তাপটা লাগে তাহলে প্রথমে পাত্রটা একটু কি হবে, একটু আরেকটু হালকা প্রসারিত হবে, যেটা আমরা কি চোখে দেখতে পারবো না, মানে চোখে আমরা দেখি না আর কি, একটু হালকা হালকা প্রসারিত হয়। তো যদি পাত্র একটু হালকা প্রসারিত হয় তাহলে পানিটা এই বিন্দু থেকে মনে করো এখন এই বিন্দুতে চলে যাবে। ঠিক আছে, স্বাভাবিকভাবে পাত্র যদি একটু বড় হয় তাহলে পানি উপর থেকে একটু নিচে নেমে আসবে। পাত্র যদি একটু কি হয়, বড় হয়, তাহলে মনে করো এই বিন্দুটা হচ্ছে তোমার কত? বি বিন্দু। ঠিক আছে, পানি যদি এখানে আসে, এবার যখন তাপমাত্রা যখন এবারে মনে করো তোমার পানিতে লাগে, পাত্রের পর পানিতে লাগে, তখন সেটা আসে এখানে এই বিন্দুতে আসে, এটা হচ্ছে তোমার সি বিন্দু। ঠিক আছে, তো দেখো এখন পানিটা কোন বিন্দু আসলো? সি বিন্দু আসলো, সি বিন্দুতে চলে আসলো। তোমাদেরকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে তরল পদার্থের প্রসারণের চাইতে, মানে কঠিন পদার্থের প্রসারণ, পাত্রটা মনে করো কঠিন পদার্থ, কঠিন আর ভিতরে এগুলো হচ্ছে তরল। তো আমি তোমাদেরকে তো বলছি কঠিন পদার্থের প্রসারণের থেকে, মানে কঠিন পদার্থ তাপ দিলে যতটুকু বৃদ্ধি পায় তার থেকে বেশি বৃদ্ধি পায় তরল, মানে তরল পদার্থের প্রসারণটা একটু বেশি। তাই সে এই বিন্দুটা থেকে যখন তরল তাপ লাগছে ডিরেক্ট সে এই বিন্দু সি বিন্দু চলে গেল। ঠিক আছে, এটা কি তোমরা বুঝছো? তাহলে দেখো এখান থেকে এই এতটুকু অংশকে বলা হয় তোমার কি পাত্রের প্রসারণ। ঠিক আছে, এটাকে গামা জি দিলাম ধরো গ্লাস, কেমন? আর এটা এই এতটুকু এতটুকু হচ্ছে কি আপাত প্রসারণ, গামা এ। আমরা রিয়েলি যেটা করছে সেটা হচ্ছে গামা আর। ঠিক আছে, যেটা রিয়েলি করছে। তোমাদের এখানে একটা মানে কনসেপ্টের সূত্র ভিত্তি, কনসেপ্টের উপর ভিত্তি করে একটা সূত্র দ্বারা কি জানো? সূত্র দ্বারায় প্রকৃত প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। ঠিক আছে, পাত্রের প্রসারণ। তাহলে দেখো এখানে প্রকৃত প্রসারণ যেটা সেটাকে গামা আর দ্বারা প্রকাশ করা হয়, সমান সমান আপাত প্রসারণ যেটা আছে সেটা হচ্ছে গামা এ, গামা এ, আর এখানে একটা প্লাস আছে, প্লাস দিবা। পাত্রের প্রসারণকে গামা জি, গামা জি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের মেইন সূত্র। এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটার উপর ভিত্তি করে তুমি ক্যালকুলেশন করে অথবা কোনো সময় পাত্র প্রসারণ বাইর করতে হবে, কোনো সময় তোমার আপাত প্রসারণটা বাইর করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমে তরলের এই প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ কাকে বলে এই দুটো জিনিস নোট করবা। তারপর তুমি যদি চাও এই চিত্রটা তুমি নোট করতে পারো। ঠিক আছে, নোট করার পরে এই সূত্রটা তুমি লিখবা। ঠিক আছে, আর এটাই তো তোমরা বুঝছো। এটা যদি না বুঝো তাহলে আমাকে একটু কমেন্ট করিও তো। ঠিক আছে, আমি পদার্থতাপী প্রসারণ হচ্ছে তিন প্রকার, কঠিন, তরল, বায়বীয়। তার মধ্যে কঠিন পদার্থ প্রসারণ ছাড়া আবার তিন প্রকার, দৈর্ঘ্য প্রসারণ সহ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। আর তরল পদার্থের প্রসারণ হচ্ছে দুই ধরনের, প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণ। এই দুইটা জিনিস নিয়ে আমি তোমাদের আলোচনা করছি, কিন্তু বায়বীয় পদার্থের প্রসারণ নিয়ে এখন আমি আলোচনা করবো। দেখো বায়বীয় প্রসারণটা হচ্ছে তোমার সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থির চাপ আয়তন প্রসারণ, আর একটা হচ্ছে স্থির আয়তনের চাপ প্রসারণ। এই টপিকসটা নিয়ে তোমাদের বর্তমানে ধরো
কোনো নবম দশম শ্রেণী বইয়ে তেমনটা আলোচনা করা হয়নি। আমি তোমাদের শুধু জানার জন্য বা নোটটাকে একটু সৌন্দর্য বর্ধনের জন্য আমি তোমাদের বায়বীয় পদার্থের প্রশ্নটাকে একটু লিখলাম। দেখো, এই দুইটা টপিক নিয়ে কম আলোচনা করা হয়, তবে এখানে একটা সূত্র আছে, সেটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। সেটা কি বলা হয়? আদর্শ গ্যাসের সমীকরণ। কি জানো? আদর্শ গ্যাসের সমীকরণের সূত্র হচ্ছে সি ভি ইকুয়াল টু এন আর টি। সি ভি ইকুয়াল টু এন আর টি। এখানে দেখো, ফি কে বলা হয়, ফি হচ্ছে চাপ, আর বি হচ্ছে আয়তন, ঠিক আছে, আর এন হচ্ছে মূল সংখ্যা, ঠিক আছে, এন হচ্ছে মূল সংখ্যা, আর 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 হচ্ছে গ্যাসের ধ্রুবক, ঠিক আছে, আর হচ্ছে গ্যাসের ধ্রুবক। 8.314 মোল ইনভার্স 1 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এটা হচ্ছে তার একটা কনস্ট্যান্ট মান বা ধ্রুবক মান, ঠিক আছে। আর টি, টি মিন্স তাপমাত্রা, টি মিন্স তাপমাত্রা, ঠিক আছে। দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ এই সূত্রটা থেকে তেমন একটা অঙ্ক আসে না, তবে তোরা জেনে রাখো, বা তুমি বায়বীয় পদার্থের কি একটা নোটসটা নিয়ে নাও। ফি ইকুয়াল টু এন আর টি। ফি হচ্ছে চাপ, বি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে গ্যাসের ধ্রুবক 8.314 জুল মোল ইনভার্স 1 কে ইনভার্স 1। দেখো, এই মানটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে এই মানটা না দেওয়া থাকুক আর না থাকুক, তুমি এই মানটা বসাতে হবে, আর এর মান। আর টি মিন্স তাপমাত্রা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, এটা কি তোমরা বুঝতে পারছো? ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে আমি এটা মুছে দিচ্ছি, কেমন? তোমাদের কাছে আমি আশা রাখি যে তোমরা এই জিনিসটা একটু সুন্দর করে নোট করবা, ঠিক আছে। নোট করবা, নোট করে আমাকে জানাবা, ঠিক আছে, তাহলে আমি খুশি হব। তাপদান ক্ষমতা। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ভিডিওটা দেখে মনে করো যে উপকৃত হও, বা তোমার এই ভিডিওটা দেখে যদি মনে করো তোমার ধরো পড়াশোনা একটা ভালো হচ্ছে, তাহলে তুমি একটা লাইক করে দিও, ঠিক আছে। আসো, এখন দেখো, আপেক্ষিক তাপ আর একটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। এই দুইটা জিনিস আমি তোমাদেরকে বুঝাবো। এই দুইটা জিনিস বোঝানোর আগে আমি তোমাদের তাপ ধারণ ক্ষমতাটা আগে বোঝাই, কেমন? তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতা, ঠিক আছে। তাপ ধারণ ক্ষমতা, তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। ধরো আমি যদি তোমাদের প্রথমে সংজ্ঞা লিখে দিই, ধরো লিখলাম কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। ঠিক আছে, তো দেখো এখানে একটা তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি ইকুয়াল টু, সূত্র হচ্ছে কি জানো? সূত্র হচ্ছে তোমার সি, কোন তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, ঠিক আছে, ডেল টি, যে পরিমাণ তাপের প্রয়োজন, ইকুয়াল টু সি ডেল টি। তুমি ইচ্ছে করলে T2 মাইনাস T1 লিখতে পারো। আর কিউ তো জানো, তো এখানে কোনটা কি বলে? এখানে কিউ হচ্ছে তোমার তাপ, ঠিক আছে, তাপের একক কি? তাপের একক হচ্ছে জুল, ঠিক আছে। তারপরে দেখো ডেল টি, ডেল টি হচ্ছে তোমার তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার
পরিবর্তন একক তো জানো, তাপমাত্রা হচ্ছে কেলভিন। কেলভিনকে কি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আর T1 চার্জ তাপমাত্রা, T2 হচ্ছে শিশু তাপমাত্রা। মানে এই সূত্র আর এটা একই কথা, ঠিক আছে। এখন আসো তো তোমরা এখানে এটার ধরো কিউ হচ্ছে জুল আর ডেলটি হচ্ছে কত কে, তাহলে এখানে এককটা কি দেয়, জুল কে ইনভার্স, ঠিক আছে। এটা হচ্ছে তার তাপধারণ ক্ষমতার একক, ঠিক আছে। কি বলছে, কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন, এই দেখো এটা কি কেলভিন না, এই নিচে এটা কি কেলভিন। তো দেখো 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কিসের প্রয়োজন, তাপ মানে কিউ, তাপের প্রয়োজন, ঠিক আছে। তাপ মানে কি কিউ, তাপের প্রয়োজন, তাকে ওই বস্তু তাপধারণ ক্ষমতা বলে। তো দেখো তাপধারণ ক্ষমতা তোমরা বুঝছো, এবার আসো এটা নোট করবা, ঠিক আছে। সুন্দর করে বিষয়গুলো নোট করিও, তাহলে তোমার পড়ার জন্য সুবিধা হবে। এবার আসো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ দেখো, আপেক্ষিক তাপ কি দ্বারা প্রকাশ করা জানো, আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো আপেক্ষিক তাপের সূত্র হচ্ছে তোমার এস ইকুয়াল টু, আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা এস ইকুয়াল টু কিউ এম ডেল টি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিছু না মানে কি আছে, ওয়ান আছে না, তো তুমি এখানে কি লিখতে পারো, 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা কি লিখতে পারো, 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে, ঠিক আছে। তাকে ওই বস্তু কি বলে, আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে আপেক্ষিক তাপের একটা মানে মেন জিনিসটা হচ্ছে বস্তুর ভরটা কিন্তু 1 কেজি হতে হবে। 1 কেজি ভরের কোন তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, 1 কেলভিন মানে হচ্ছে কি, 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় কি, আপেক্ষিক তাপ। তাহলে দেখো আপেক্ষিক তাপের এই এখানে কিউ, ঠিক আছে, কিউ হচ্ছে কি শক্তি একক জুল, তাহলে এখানে লেখা যায় বস্তুর ভর হচ্ছে কেজি আর তাপমাত্রা হচ্ছে কেলভিন। তো এটা কি লেখা যায়, জুল কেজি ইনভার্স, আর এটা লেখা যায় কে ইনভার্স, এটা লেখা যায়, ঠিক আছে। আসো এখান থেকে আরেকটা সূত্র মানে মেইন ইম্পর্টেন্ট আরেকটা সূত্র পাওয়া যায় কি ইকুয়াল টু, এই দেখো মানে আড়াআড়ি গুণ করো, মনে করো। আচ্ছা আমি এখানে সূত্রটা একবার লিখি, এস ইকুয়াল টু কিউ এম ডেল টি, ঠিক আছে। এখানে দেখো যদি আড়াআড়ি গুণ করো, কোন গুণ করো, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে কিউর সাথে 1 গুণ করলে হয় কিউ আর এম এস ডেল টি। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র, ঠিক আছে। এই সূত্রটা দিয়ে ধরো তুমি ওই ক্যালোরিমেট্রির মূলনীতি আছে, ওখানে তুমি বিভিন্ন ধরনের ম্যাথ গুলো পাবা, ঠিক আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন কিছু কিছু ম্যাথ করো, যে ধরো বরফ থেকে পানিতে বা পানি থেকে বরফে, ঠিক আছে, অথবা বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, তুমি এটাকে 30 ডিগ্রি সেলসিয়াস কিভাবে কনভার্ট করবা, এখানে বিভিন্ন ধরনের সূত্র ব্যবহৃত হয়। দেখো এই সূত্রগুলো যদি দেখো, কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেখো। বস্তুর তাপমাত্রা পরিবর্তন হলে দেখো উদ্দীপকে দেওয়া আছে বা প্রশ্ন তোমাকে বলছে একটা বস্তুর তাপমাত্রা 10 কেজি 10 ডিগ্রি সেলসিয়াস, এটাকে তুমি 50 ডিগ্রি সেলসিয়াসে কিভাবে কনভার্ট করবা, তখন তোমার সূত্র হচ্ছে কি ইকুয়াল টু এমএস ডেল টি। তুমি জানো কি হচ্ছে তাপ, এম হচ্ছে বস্তুর ভর, ভরের বিভক্ত কেজি, এস আপেক্ষিক তাপ, আর ডেল টি তো জানো তাপমাত্রা পরিবর্তন। এখন দেখো বলছে বস্তুর অবস্থানের, কি বলছে অবস্থার, অবস্থা বলতে বোঝানো হচ্ছে ধরো বস্তু আছে পানিতে, পানি থেকে তুমি বরফে কনভার্ট করছো, তখন সূত্রটা হচ্ছে কি ইকুয়াল টু এমএল, ঠিক আছে। অথবা পানি আছে, পানিতে বাষ্পে নিচ্ছ, এরকম অবস্থান পরিবর্তন, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেলে তখন কি ইকুয়াল টু এমএল। কি হচ্ছে তাপ, এম হচ্ছে কি বস্তুর কি ভর, আর এল হচ্ছে কি সুপ্ত তাপ। তাপ হচ্ছে কি বস্তুর তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন করে, তাকে বলা হয় সুপ্ত তাপ। তোমরা সুন্দর করে এক পাশে দিয়ে নোট করে রাখো, সুপ্ত তাপ হলো বস্তুর তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, তাকে সুপ্ত তাপ বলা হয়। আর সুপ্ত তাপকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, কেমন। এর বলছে বস্তু বরফ থেকে পানিতে রূপান্তরিত হলে একটা সূত্র আছে কি ইকুয়াল টু এমএল এফ, এমএল এফ। এখানে দেখো বরফ গলনে আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে
এলএফ এর মানে হচ্ছে 3,36,000 জুল। এই জিনিসটা একটু মুখস্থ রাখো, ঠিক আছে? এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। 3,36,000 জুল কেজি ইনভার্স 1, এটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক শক্তি তাপ। এবার আসলে পানি থেকে বাষ্পে যখন পরিণত হবে তখন কি করতে এমএল ভি। দেখো এখানে বাষ্প গলনের আপেক্ষিক শক্তি তাপ হচ্ছে কি এলবির মান হচ্ছে 22,68,000 জুল কেজি ইনভার্স 1। এই দুইটা মানটা হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো একটু মনে রাখার ট্রাই করো, ঠিক আছে? আর এগুলো একটু সুন্দর করে নোটটা করে নাও, কেমন? দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের আখেরি টপিকটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, ঠিক আছে? এই ক্যালোরিমিতির মূলনীতিটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। এটা থেকে তোমাদের প্রায় ম্যাক্সিমাম অঙ্ক এই ক্যালোরিমিতির মূলনীতি থেকে করে থাকে। দেখো ক্যালোরিমিতির মূলনীতিটা হচ্ছে মূলত, মনে করো দুইটা বস্তু, ঠিক আছে? একটা গরম বস্তু আর একটা ঠান্ডা বস্তু। অথবা তুমি এটা মনে করতে পারো যে তুমি শীতকালে গোসল করতে গেছো, একটা হচ্ছে তোমার ঠান্ডা পানি বালতিতে তুমি পানি রাখছো, আর একটা হচ্ছে তুমি পানিগুলোকে একটু তাপ দিতে, মানে একটু উষ্ণ অবস্থা আনতে হবে। তাহলে তুমি কি করো, একটু পানিকে গরম করো, গরম করে ওই ঠান্ডা পানিতে মিশ্রণ করো, ঠিক আছে? মিশ্রিত করার ফলে সেখানে একটা এক ধরনের কি হয়, তাপ, মানে যেটা গরম তাপমাত্রা বস্তু আছে ওইটা ঠান্ডা তাপমাত্রা বস্তুকে তাপ দিবে, আর একটা তাপ গ্রহণ করবে। ঠান্ডা বস্তুটা তাপ হবে গৃহীতাপ, আর যেটা তাপ ত্যাগ করবে বা বর্জন করবে সেটা হবে তার বর্জিত তাপ। আর ক্যালোরিমিতির একটা মূলনীতি আছে, সেটা হচ্ছে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। এই জিনিসগুলো দেখো, আমি তোমাদের ম্যাথে যদি যাও না, ম্যাথে গেলে এই বিষয়গুলো নিয়ে আর একটু বিস্তারিত বিষয়গুলো আলোচনা করা যায়, ঠিক আছে? এটা যেহেতু তোমাদের বেসিক পর্ব, তো বেসিক পর্বে আমি তোমাদেরকে সম্পূর্ণ বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, আর ম্যাথ নিয়ে আলোচনা করতেছি না। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, ম্যাথ নিয়ে আমি পরবর্তী বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো। তো দেখো এই সিরিজে আসো, কি বলছে, ক্যালোরিমিতির মূলনীতি হলো পদার্থ বিজ্ঞানের যে শাখায় তাপ সংক্রান্ত, কি সংক্রান্ত, তাপ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাই হলো কি ক্যালোরিমিতি। ক্যালোরিমিতির মূলনীতিটা কি আমি বলছি, মনে আছে তোমাদের? গৃহীতাপ ইকুয়াল টু বর্জিত তাপ। যেটা গরম বস্তু ওটা তাপ বর্জন করবে, তাহলে সেটা বর্জিত তাপ। যেটা তাপ গ্রহণ করবে, যেমন ঠান্ডা পানি তাপটা কি করবে, গ্রহণ করবে। কতক্ষণ গ্রহণ করবে? যতক্ষণ পর্যন্ত না দুইটা তাপমাত্রা কি হচ্ছে, সমান হচ্ছে, ঠিক আছে? তাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার, আর তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। দেখো আজকে আমি আমার এই সিরিজটা এখানে শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।